আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের প্রি আইএলটিএস কোর্সের প্রথম ক্লাস। এই ভিডিওতে আমরা মূলত আমাদের কোর্স ওভারভিউ এবং আইএলটিএস এর কিছু খুঁটিনাটি ব্যাপার নিয়ে কথা বলবো। শুরুতেই কথা বলে নেওয়া যাক, আপনারা এই কোর্সটা কেন করবেন, এই কোর্সটা কেন গুরুত্বপূর্ণ এবং এটা করলে আপনাদের কি কি সাহায্য হবে সেটা নিয়ে। আমি অনেককেই আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে দেখেছি, যারা প্রতিদিন প্র্যাকটিস করতেছে, মক টেস্ট দিচ্ছে, কিন্তু তাদের আইএলটিএস স্কোরটাতে কোনো ইমপ্রুভমেন্ট আসতেছে না। এটার কারণ আমার মতে তাদের বেসিকের দুর্বলতা। তাদের গ্রামার, ভোক্যাবুলারি, বেসিক যে ইংলিশ নলেজটা তাদের সেখানেই কিছু দুর্বলতা রয়ে গিয়েছে, যার কারণে তারা যখন মডিউল ভিত্তিক প্র্যাকটিস করতেছে সেটাতে তাদের আসলে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি অনেককে দেখি যে হচ্ছে আইএলটিএস কোচিং করে 20,000 টাকা দিয়ে। আইএলটিএস এর প্রেজেন্ট যে রেজিস্ট্রেশন ফিটা আছে সেটা অ্যারাউন্ড 25,000 টাকা। তারা এই এক্সামটা 2, 3 বার 4 বার পর্যন্ত অ্যাটেন্ড করে, কিন্তু তাও তাদের যেই ড্রিম স্কোরটা আছে সেটা তারা আনতে পারতেছে না। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের যে এই প্রি আইএলটিএস কোর্সটা আছে, এইটা যখন আপনারা শেষ করবেন তখন ইনশাআল্লাহ আপনারা পুরোপুরি রেডি হয়ে যাবেন, আপনাদের বেসিকটা দুর্বল থাকবে না। মানে আপনারা এই কোর্সটা শেষ করে সরাসরি আপনাদের বাসায় যে আইএলটিএস মেটেরিয়ালস গুলো আছে ওই মেটেরিয়ালস গুলো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন এবং ইনশাআল্লাহ আপনারা আপনাদের ড্রিম স্কোরটা তুলে নিতে পারবেন। আর আরেকটা ব্যাপারে যেখানে আপনারা সবাই ভুল করে থাকেন বা ম্যাক্সিমাম মানুষ ভুল করে থাকে, সেটা হচ্ছে কিছু ভুল করলে আপনারা দুর্বল হয়ে যান, যে আপনাদের মনে হয় যে আমাকে দিয়ে হবে না। এই মেন্টালিটিটা বাদ দিতে হবে। আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনারা যখন ভুল করতেছেন সেই ভুলটা আপনাকে শিক্ষা দিচ্ছে এবং নেক্সট টাইম সেই ভুলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই কোর্সে আমরা বেসিক টু অ্যাডভান্সড গ্রামার ইনক্লুড করার চেষ্টা করব, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, টেন্সেস সবকিছুই আমরা এই কোর্সে রাখার চেষ্টা করব, যেন আপনাদের যাদের একটু গ্যাপ হয়ে গিয়েছে তারা এই কোর্স করে সেগুলো কভার করে নিতে পারে। এছাড়া আমরা প্রত্যেক ক্লাসের সাথেই কিছু ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি রাখার চেষ্টা করব, যেন যাদের ভোক্যাবুলারিতে দুর্বলতা আছে, আপনারা হয়তো বেশি ওয়ার্ড জানেন না, কিছু কমন ওয়ার্ড দিয়ে আপনারা সবকিছু চালিয়ে দেন, লাইক সব সেন্টেন্সে আপনারা ওই কিছু কমন ওয়ার্ডই বারবার ইউজ করেন। সেক্ষেত্রে আপনাদের ভোক্যাবুলারিটা ইমপ্রুভ হলে আপনারা আরো ভালোভাবে লিখতে পারবেন অথবা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। সেন্টেন্সের কথা বললে অনেককেই আমি একটা কমন সমস্যা ফেস করতে দেখি, তা হলো একই ধরনের একই টাইপের সেন্টেন্স দিয়ে তারা পুরো স্পিকিং টেস্ট অথবা পুরো রাইটিং টেস্ট শেষ করে চলে আসে। যেমন, আই এম রহিম, আই গো টু স্কুল, and I go to the market, and I love basketball, and I eat rice, and I love my family. এই সেন্টেন্সগুলো শুনতে কিছুটা বিরক্তি ধরে যায় না? কারণ সবগুলো সেন্টেন্স একই স্ট্রাকচার ফলো করে। সেজন্য আমরা এই কোর্সে আপনাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে বিস্তারিত পড়াবো ইনশাআল্লাহ। আপনারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সহ সেন্টেন্সের ডিফারেন্ট যেই পার্টস গুলো আছে সেগুলো নিয়ে আপনারা ভালোভাবে জানবেন এই কোর্সে। এছাড়া আমরা এই কোর্সে আপনাদের স্পিকিং ফ্লুয়েন্সি ট্রেনিং দিব, যেন আপনারা যারা কথা বলার সময় হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যান, যেন আপনাদের মাথায় কিছু নেই, আপনাদেরকে আপনাদের নাম জিজ্ঞেস করলেও আপনারা সেটা মনে হয় বলতে পারবেন না। এই যে প্রবলেমটা আমরা ফেস করে থাকি সেটা থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারবো, স্পিকিং এ কিভাবে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, সেটা নিয়ে এই কোর্সে কথা হবে। এবার কথা বলে নেওয়া যাক আইএলটিএস এর কিছু কমন মিস্টেকস এন্ড মিসকনসেপশনস নিয়ে। অনেকেই আইএলটিএস পরীক্ষাকে আমাদের ছোটবেলার ইংলিশ পরীক্ষার মতো মনে করে এবং তা মনে করেই তারা আইএলটিএস পরীক্ষা দিতে যায় এবং তাদের যে ড্রিম স্কোরটা আছে সেটা তারা আনতে পারে না। এটার একটা বেসিক কারণ হচ্ছে, আইএলটিএস পরীক্ষা যখন আপনারা দিতে যাবেন তখন আপনাদেরকে একটা স্ট্রিক্ট টাইমের আন্ডারে পরীক্ষাটা শেষ করতে হবে এবং এক্সামের কিছু রুলস আছে সেগুলো স্ট্রিক্ট ভাবে মেনটেন করতে হবে। এছাড়া অবশ্যই কোশ্চেন প্যাটার্ন বা কোন মডিউলে কি কি আসবে সেটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যেতে হবে। এছাড়াও আরেকটা ভুল যেটা আমরা অনেকে করে থাকি সেটা হচ্ছে দিনরাত প্র্যাকটিস করা।
আমরা অনেকেই মনে করি যে আমাদের যে ক্যামব্রিজ বুকগুলা আছে যেখান থেকে আমরা সাধারণত আইএলটিএস এর জন্য প্র্যাকটিস করে থাকি, আমরা যদি দিনরাত প্র্যাকটিস করে এখানে সবগুলো মডিউল প্র্যাকটিস শেষ করে ফেলি, তাহলে আমাদের যে স্কোরটা আছে সেটা চলে আসবে, ভালো চলে আসবে। তবে এটা আসলে ঠিক না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বেসিক বা হচ্ছে যেখানে আমাদের দুর্বলতাগুলো আছে সেটা ক্যাচ করে সেটা ইমপ্রুভ না করি, সেই পর্যন্ত আমাদের স্কোর কখনোই আসলে ইমপ্রুভ হওয়া সম্ভব না। আরেকটা সমস্যা যেটা অনেকে ফেস করে থাকে সেটা হচ্ছে মেমোরাইজিং মডেল অ্যান্সার্স। আমাদের বাজারে এখন আইএলটিএস রিলেটেড অনেক বই পাওয়া যায়। তো তারা আসলে যেটা করে তারা ওই বইগুলো কিনে সেখানে থেকে অ্যান্সার গুলো মুখস্থ করা শুরু করে। তাদের ধারণা এমন যে আমাকে আইএলটিএস পরীক্ষায় যে প্রশ্নই করা হবে আমি কিছু না কিছু বলে বা লিখে আসতে পারবো, সেই ক্ষেত্রে হয়তো আমি কিছু না কিছু নাম্বার পেয়ে যাব। আসলে আইএলটিএস পরীক্ষাটা এভাবে পাশ করা যায় না। মনে করুন আপনি আপনার স্পিকিং টেস্টে কিছু অ্যান্সার মুখস্থ করে গিয়েছেন এবং আপনার এক্সামিনারের মনে হচ্ছে আপনি যে অ্যান্সার গুলো বলতেছেন সেগুলো মুখস্থ করা অ্যান্সার। সেই ক্ষেত্রে আপনাকে কিছু আনকমন প্রশ্ন করা হবে এবং আপনি তখন মুখস্থ অ্যান্সার আর দিয়ে আসতে পারবেন না। যেমন মনে করুন আপনার স্পিকিং টেস্টে আপনাকে এই প্রশ্নটা করা হলো যে হোয়াট আর ইউর ওপিনিয়ন্স অন ফ্রগস। আপনি কি পারবেন তখন মুখস্থ অ্যান্সার দিতে? আরেকটা সমস্যা যেটা অনেকেই ফেস করে সেটা হচ্ছে তারা অনেক বেশি গ্রামার প্র্যাকটিস করে এন্ড প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে তারা গ্রামার অনেক বেশি ইমপ্রুভমেন্ট করে ফেলে, কিন্তু তাদের অন্য যে ফিল্ড গুলো আছে সেখানে কিছু গ্যাপ রয়ে যায়। যেমন তারা হয়তো ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, অথবা তাদের কথা অথবা লেখার মধ্যে কোহেরেন্স থাকে না, তারা যে আইডিয়া গুলো প্রেজেন্ট করতেছে সেগুলো হয়তো লজিক্যাল হয় না, অথবা দেখা যায় তারা যে ওয়ার্ড গুলো ইউজ করতেছে সেগুলো ন্যাচারাল না। মানে মনে হচ্ছে যে যে ওয়ার্ডটা আমি এখানে ইউজ করলাম আমি আসলে জানি না যে ওয়ার্ডটা কি এখানে ইউজ করার কথা কিনা। ওর আমি কঠিন কিছু ভোক্যাবুলারি শিখে সেগুলো ইউজ করা স্টার্ট করলাম, কিন্তু আমি যে ফিল্ডে অথবা যে ক্ষেত্রে ইউজ করার কথা সেখানে ইউজ করতে পারতেছি না। আমি বুঝতেছি না এই ওয়ার্ডগুলো আসলে কোথায় ইউজ করতে হবে। অ্যাজ আ রেজাল্ট আমার আইএলটিএস স্কোর কিন্তু এমনিই কম আসবে, এমনিই ডাউন হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে আমরা কথা বলে নিব আইএলটিএস এর মডিউলস গুলোর ব্যাপারে। আইইএলটিএস অথবা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম মূলত 4টা সেকশনে হয়ে থাকে। সেকশনগুলো হলো লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। সাধারণত লিসেনিং, রিডিং, রাইটিং একই দিনে হয়ে থাকে এবং স্পিকিং টেস্টটা একটু ডিফারেন্ট ডেতে হয়। আচ্ছা, এখন আমরা লিসেনিং মডিউলের ব্যাপারে একটু কথা বলি। লিসেনিং মডিউলে মূলত আপনাকে কিছু অডিও শোনানো হবে এবং সেই অডিওগুলো শুনে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। মনে রাখবেন লিসেনিং টেস্টে আপনাকে যে অডিওগুলো শোনানো হবে সেইগুলো ডিফারেন্ট অ্যাকসেন্টস এর হবে। তারা মূলত আপনাকে টেস্ট করবে যে আপনি ডিফারেন্ট অ্যাকসেন্টস শুনে কোশ্চেনের অ্যান্সার দিতে পারছেন কিনা। আর লিসেনিং টেস্ট মূলত 4টা পার্টে হয়ে থাকে। 4টা পার্টে টোটালে 40টা কোশ্চেন থাকে। লিসেনিং মডিউলের জন্য আপনাদেরকে মোট 30 মিনিট সময় দেওয়া হবে। অর্থাৎ 30 মিনিট ধরে আপনাদেরকে অডিও শোনানো হবে এবং যে প্রশ্নটা দেওয়া হবে সেখানে আপনারা আপনাদের উত্তরগুলো লিখতে হবে। 30 মিনিট পর আপনাদেরকে এক্সট্রা 10 মিনিট সময় দেওয়া হবে আপনার উত্তরগুলো অ্যান্সার স্ক্রিপ্টে উঠানোর জন্য। অর্থাৎ লিসেনিং টেস্ট মোট 40 মিনিটে হয়ে থাকে। 40 মিনিট পরে আপনার রিডিং মডিউলটা শুরু হয়ে যাবে। রিডিং মডিউলে আপনাকে 3টা প্যাসেজ দেওয়া হবে। সেই 3টা প্যাসেজ থেকে আপনাকে মোট 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 40টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে মোট 1 ঘন্টা সময় দেওয়া হবে। মনে রাখতে হবে রিডিং প্যাসেজটা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হয়, কেননা আপনি পুরো প্যাসেজ না পড়ে আপনাকে জায়গা জায়গা থেকে ওয়ার্ড সিলেক্ট করে আপনাকে ইনফরমেশন বের করে আনতে হবে, যেন আপনি সময়ের মধ্যে আপনার রিডিং মডিউলটা শেষ করতে পারেন। স্কিমিং এন্ড স্ক্যানিং নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত কথা বলবো। এই প্রসেস অর এই ট্রিক্স গুলোর মাধ্যমে আপনারা রিডিং মডিউল খুব জলদি অ্যান্সার করতে পারবেন এবং মনে রাখবেন রিডিং মডিউল খুবই সহজ। আপনি যদি প্রপার ওয়েতে রিডিং মডিউল অ্যান্সার করতে পারেন তাহলে আপনি অবশ্যই রিডিং মডিউলে 8 অর 8.5 ইজিলি উঠিয়ে ফেলতে পারবেন। তারপর রাইটিং মডিউলে সাধারণত 2টা টাস্ক থাকে। প্রথম টাস্কে আপনাদেরকে গ্রাফ, টেবিল অথবা বিভিন্ন ডায়াগ্রাম দেয়া থাকবে
এবং আপনাদের বলা হবে সেই ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করতে। মনে রাখতে হবে সেই ডায়াগ্রাম অথবা গ্রাফ দেখে আপনি যে ইনফরমেশন গুলো পাচ্ছেন তার মধ্যে যা ইম্পর্টেন্ট ইনফরমেশন তারই একটা সামারি আপনাকে লিখতে হবে। আপনি কখনোই সব ডেটা আপনার লেখার মধ্যে তুলে দিতে পারবেন না, অথবা নিজের কোনো ওপিনিয়নও এক্সপ্রেস করতে পারবেন না। মনে করুন আপনাকে একটা গ্রাফ দেওয়া হলো যে বাংলাদেশের ইকোনমি কিভাবে রাইজ করতেছে। সেক্ষেত্রে আপনি আপনার এই ওপিনিয়নটাও দিতে পারবেন না যে আমার মনে হয় সরকার এইটা করলে ইকোনমি আরো রাইজ করত। এমন ওপিনিয়ন এই গ্রাফ পার্টে দেয়া যাবে না। মনে রাখতে হবে টাস্ক ওয়ানটা 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং টাস্ক ওয়ানের জন্য আপনাদেরকে সাজেস্ট করা হয় 20 মিনিটস, দ্যাট ইজ 20 মিনিটসের মধ্যে টাস্ক ওয়ানটা শেষ করা প্রেফারেবল। কেননা আপনার টাস্ক টু এর জন্য মোটামুটি 40 মিনিট লেগে যায়। আরেকটা ব্যাপার সবসময় মনে রাখবে যে আপনার টাস্ক ওয়ান এর মার্কিং থেকে টাস্ক টু তে মার্কস কিন্তু আরো অনেক বেশি থাকে। অ্যাজ এ রেজাল্ট আপনি টাস্ক ওয়ানে অবশ্যই গুরুত্ব দিবেন, তবে এত বেশি গুরুত্ব দিবেন না যে টাস্ক ওয়ানে আপনি 30-40 মিনিট সময় শেষ করে ফেলেছেন এবং অ্যাজ এ রেজাল্ট আপনি টাস্ক টু টা ঠিক মতো অ্যান্সার করতে পারতেছেন না। টাস্ক টু তে আপনাকে মূলত একটা এসে লিখতে দেওয়া হবে। সেই এসেতে আপনাকে কিছু একটা নিয়ে আপনার ওপিনিয়ন এক্সপ্রেস করতে বলা হবে। মনে করুন আমি আপনাকে বললাম যে এখন তো হিস্ট্রি নিয়ে অনেকগুলো মুভি তৈরি হয়ে গেছে। আপনার কি মনে হয় যে হিস্ট্রি জানার জন্য মানুষের এখন আর বই পড়া দরকার আছে? এই ওপিনিয়নটার সাথে কি আপনি মানে একমত কিনা? বা আমি বললাম যে হ্যাঁ, এখন আমার মনে হয় যে হিস্ট্রি জানার জন্য এখন আর বই পড়ার দরকার নেই। সেক্ষেত্রে এই ওপিনিয়নের সাথে আপনি একমত কিনা, বা আপনি কি মনে করেন এই ওপিনিয়নে কি সমস্যা আছে, এগুলো নিয়ে আপনার ওপিনিয়নটা আপনাকে প্রেজেন্ট করতে হবে। এবং এই প্রেজেন্টেশনের জন্য আপনাকে 250 ওয়ার্ডস এর মধ্যে একটা এসে লিখতে হবে, যার জন্য আগে বললাম যে আপনি 40 মিনিটের মতো সময় পাবেন। মোট মিলে রাইটিং মডিউলটার জন্য আপনাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা। দুইটা টাস্কই আপনার এই 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। মনে রাখবেন এখানে টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট যদি আপনি না পারেন অথবা আপনি যদি টাইমটা খেয়াল না করেন, সেক্ষেত্রে আপনার রাইটিং মডিউলে আপনি সব অ্যান্সার শেষ করতে সমস্যায় পড়ে যাবেন। আগেই বলেছিলাম স্পিকিং টেস্টটা একটা ডিফারেন্ট দিনে হয়ে থাকে। বাকি 3টা টেস্ট একই দিনে হলেও স্পিকিং টেস্টটা অন্য ভিন্ন দিনে হয়ে থাকে। স্পিকিং টেস্টে আপনাকে মূলত জাজ করা হবে 4টা বিষয় দেখে। আপনার কথা বলার মধ্যে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স আছে কিনা। ফ্লুয়েন্সি কি সেটা আমরা এই পর্যায়ে সবাই জানি যে একটানা কথা বলার যে ব্যাপারটা, বা কথা বলার সময় পুরা থেমে না যাওয়া বা আটকায় না যাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। কোহেরেন্সের ব্যাপারটা যদি আমি বুঝাই তাহলে কোহেরেন্স মানে হচ্ছে যে আমি টপিকের সাথে রিলেটেড কথা বলতেছি কিনা। মনে করেন আমাকে জিজ্ঞেস করলো যে আমার ফ্যামিলিতে কয়জন মেম্বার্স আছে। আমি বললাম যে আমি ফুটবল খেলতে অনেক পছন্দ করি। সেক্ষেত্রে আমি হয়তো ঠিকভাবে কথা বলতেছি, বাট আমার কথার মধ্যে কোনো কোহেরেন্স নেই। সেকেন্ড যেটা, সেটা হলো লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্সে মূলত আপনার ভোক্যাবুলারি দেখা হবে যে আপনি কয়টা ওয়ার্ড ঠিকভাবে ইউজ করতেছেন বা আপনার ভোক্যাবুলারি রেঞ্জ কতটুকু, সেটা। থার্ড যেটা, সেটা হচ্ছে আপনাকে গ্রামাটিক্যাল রেঞ্জ দিয়ে জাজ করা হবে যে আপনি যে গ্রামার ইউজ করতেছেন কথার মাঝে, আপনার কথার মাঝে গ্রামাটিক্যাল মিস্টেক্স কেমন হচ্ছে সেটা। অ্যান্ড সেটা আপনি হয়তো ওভার ইউজ করতেছেন কিনা, বা আপনি ঠিক মতো জেনে শুনে সিচুয়েশন বুঝে ইউজ করতেছেন কিনা, সেটার একটা ব্যাপার আছে। 4 নাম্বার যেটা আপনাকে জাজ করা হবে সেটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন। আপনি যে ওয়ার্ড গুলো ব্যবহার করতেছেন আপনার কথায়, সেগুলোর কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি আপনি জানেন কিনা, সেটা দিয়েও আপনাকে জাজ করা হবে স্পিকিং টেস্টে। স্পিকিং টেস্টটা মূলত 3টা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন। বেসিক্যালি এক্সামিনার আপনাকে আপনার ব্যাপারে জানতে চাবে যে আপনি কই থেকে আসছেন, আপনার পছন্দ কি, এমন আপনাকে ডিফারেন্ট কোশ্চেন করা হবে। সেকেন্ড পার্টে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে, একটা টপিক দেওয়া হবে, যেটা নিয়ে আপনাকে অ্যারাউন্ড 2 মিনিট কথা বলা লাগবে, নন স্টপ। এবং এই পার্টে অনেকেরই সমস্যা হয়, মাঝে দিয়ে হঠাৎ করে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, মনে হয় যে কথা বলতে বলতে আমি যেই মানে আমার কোহেরেন্সের ব্যাপারটা আছে সেটা হারিয়ে ফেলতেছি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো কথা বলবো ইনশাআল্লাহ। থার্ড যে পার্টটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন। এই অ্যাবস্ট্রাক্ট ডিসকাশনটা আসলে আমরা যেই মক টেস্ট দিয়ে থাকি সেটা দিয়ে খুব একটা উপকার হয় বলে আমার মনে হয় না। কেননা অ্যাবস্ট্রাক্ট ডিসকাশনটা কিছুটা ডিবেটের মতো হয়ে যায়। আপনি কিছু একটা বললে আপনার যে এক্সামিনার সে আপনাকে আবার পাল্টা আরেকটা ওপিনিয়ন দিবে বা আপনাকে পাল্টা কোশ্চেন করবে।
মনে করুন আপনাকে কোনো একটা প্রশ্ন করলো, আপনি সেটার উত্তর দিলেন। যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম যে, "আপনার ফুল নিয়ে ধারণা কি?" তো আপনি আপনার উত্তরটা এভাবে শুরু করলেন যে, "আমি ফুল অনেক পছন্দ করি।" তখন আপনার এক্সামিনার আপনাকে সাথে, সাথে প্রশ্ন করে বসবে যে, "কেন? আপনি ফুল কেন পছন্দ করেন?" তো অ্যাবস্ট্রাক্ট ডিসকাশনটা খুবই টু দি পয়েন্ট এন্ড অ্যাকুরেট অ্যান্সার দিতে হবে। কিন্তু হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ডিসকাশনের যেই অ্যান্সার গুলো সেগুলো একটু লং হবে। মানে আপনার ইন্ট্রোডাকশন পার্টের মতো শর্ট না। ইন্ট্রোডাকশন পার্টে আমরা মূলত ১-২ সেন্টেন্সের মধ্যে হয়তো অ্যান্সার দিয়ে ফেলি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ডিসকাশনে আমরা নরমালি অ্যান্সার দিতে গেলে 3 to 4 অর মাঝে, মাঝে 5 to 6 সেন্টেন্সেসও অ্যান্সার দিয়ে থাকি। আর আরেকটা ব্যাপার স্পিকিং টেস্টে সবসময় মাথায় রাখবেন যে আপনাকে যখন আপনার এক্সামিনার কোনো প্রশ্ন করবেন, যেমন ডু ইউ লাইক ফুটবল অর ডু ইউ লাইক টু গো টু দ্য পার্ক, সেই ক্ষেত্রে শুধু ইয়েস অর নো দিয়ে অ্যান্সারটা শেষ করে দিবেন না। আপনি ইয়েস অর নো দিয়ে অবশ্যই আপনার মতামতটা জানাবেন, তবে সাথে হালকা কিছু হলেও অ্যাড করবেন। যেমন ডু ইউ লাইক টু গো টু দ্য পার্ক? ইয়েস, আই লাইক টু গো টু দ্য পার্ক। ইন ফ্যাক্ট, I go to the park at least once a week. এই অ্যান্সারটা খুব বেশি হয়তো আপনার পারফেক্ট না, কিন্তু আপনি খেয়াল করবেন যে এই অ্যান্সারটাতে আমি আমার যে মানে মতামতটা সেটা শুধুমাত্র ইয়েস অর নো তে শেষ করে দেইনি। আচ্ছা, অনেক তো হলো মডিউলস গুলো নিয়ে কথা। এবার আমরা আইএলটিএস এর ব্যাপারে আরো কিছু কথা বলবো। শুরুতেই আমি বলেছিলাম যে এই কোর্সে আমরা মূলত আপনাদের বেসিক বিল্ড আপ নিয়ে কাজ করব। আপনাদের যে বেসিকটা আছে তা কিভাবে ইমপ্রুভ করা যায় তা নিয়ে কাজ করব। ওয়েল, অনেকেই প্রশ্ন করে যে আমার বেসিকটা যদি দুর্বল হয় ওর আমি যদি শুধুমাত্র মডিউল ভিত্তিক প্র্যাকটিস করি তাহলে কেন হবে না? আসলে আপনার বেসিক যদি দুর্বল হয় তাহলে সবার আগে আপনার যে সমস্যাটা ফেস করবেন আপনি, তা হচ্ছে আপনি এক্সামে প্যানিক করার একটা সম্ভাবনা থাকবে। কেননা আপনি এক্সামে কিছু vocabulary পাবেন, কিছু সেন্টেন্স স্ট্রাকচার পাবেন যা আপনি হয়তো পরিচিত না আপনার। এবং অ্যাজ এ রেজাল্ট আপনার তখন মনে হবে যে আমি কিছু একটা ভুল করতেছি ওর আমি কিছু বুঝতেছি না। হঠাৎ করে আপনার কাছে মনে হবে যে আচ্ছা, এই জিনিসটা আমি জানি না, তাহলে আমি অ্যান্সার কিভাবে করব? আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার যদি বেসিকটা স্ট্রং থাকে তাহলে আপনার মধ্যে স্পিড অ্যান্ড কনফিডেন্স আসবে। সময়ের মধ্যে শেষ করতে আপনার সুবিধা হবে এবং আপনার প্রশ্নটা একটু কঠিন মনে হলেও আপনার মানে অ্যান্সার করার যে কনফিডেন্সটা সেটা ভালো কাজ করবে। বেসিক স্ট্রং হওয়ার আরেকটা যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি। আপনার আইএলটিএস এ কখনো যদি আনএক্সপেক্টেড কোনো কোশ্চেনও চলে আসে, তাও আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। আপনি ইজিলি ওগুলোর অ্যান্সার দিয়ে আসতে পারবেন। কেননা আপনি বুঝবেন যে আপনার কোথায় কি লিখতে হবে অথবা কোথায় কি বলতে হবে। এছাড়া বেসিক যদি আপনার বিল্ড আপ হয় অথবা বেসিক যদি স্ট্রং হয়, সেক্ষেত্রে আপনার এই পুরো আইএলটিএস জার্নিটা হবে এনজয়েবল। কেননা আপনি তখন জানবেন যে আপনি কেন কিছু বলছেন, কোথায় বলছেন এবং কি বুঝে বলছেন। মনে রাখবেন, আপনি যদি মডেল অ্যান্সার্স মুখস্থ করেন, সেক্ষেত্রে আপনার ব্রেইনে একটা এক্সট্রা প্রেশার পড়া ছাড়া আসলে কোনো লাভই হচ্ছে না। এখন প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এত এত সমস্যা, তাহলে কি আইএলটিএস এ ভালো স্কোর তোলা আসলে এত কঠিন? মোটেও না। আইএলটিএস এ ভালো স্কোর তোলা আসলে খুবই সহজ একটা ব্যাপার, যদি আপনি সেইটার আসল যে কারেক্ট মেথড গুলো সেগুলো জানেন। মনে রাখবেন, সবসময় স্পিকিং এর ক্ষেত্রে ফ্লুয়েন্সিতে আগে ফোকাস করতে হবে। আপনার কিছু ছোটখাটো ভুল থাকলেও আপনি ফ্লুয়েন্সিতে আগে ফোকাস করবেন। কেননা আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, তাহলে আপনার মোটামুটি স্পিকিং এ একটা ভালো স্কোর আসার পসিবিলিটি থাকে। আপনার ফ্লুয়েন্সিতে আগে কাজ করে তারপর আপনি আপনার গ্রামাটিক্যাল মিস্টেকস, ভোকাবুলারি এবং বাকি সবকিছুতে কাজ করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে সবসময় আপনার চিন্তা ভাবনাগুলো ইংলিশে করার চেষ্টা করবেন। কেননা আপনি যখন বাংলায় চিন্তা করে তারপর সেটা ইংলিশে ট্রান্সলেট করে আপনার কথা বলা লাগতেছে অথবা ইংলিশে ট্রান্সলেট করে লিখতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক টাইম লস হচ্ছে। আপনি যদি ইংলিশে চিন্তা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট কথা বলতে পারবেন অথবা ডিরেক্ট লিখতে পারবেন। এজ এ রেজাল্ট আপনার জন্য টাইম ম্যানেজমেন্টটা ইজি হয়ে যাবে এবং আপনার কাছে এই যে এক্সামটা আছে সেটা আর এক্সট্রা কোনো প্রেশার মনে হবে না। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে আপনি যখন আইএলটিএস এর জন্য প্র্যাকটিস শুরু করবেন, তখন একদিন প্র্যাকটিস করে থেমে যাবেন না। চেষ্টা করবেন রেগুলার প্র্যাকটিস করার। কোনোভাবেই যেন এমন না হয় যে আপনি একদিন প্র্যাকটিস করলেন, এরপর আবার ১ সপ্তাহ আপনার কোনো প্র্যাকটিস করা হলো না।
এছাড়া প্র্যাকটিস করার সময় এই কথাটা অবশ্যই মনে রাখবেন যে মিস্টেকস আর ফ্রেন্ডস। কেননা আপনি যখন ভুল করবেন তখনই আপনি নতুন জিনিস শিখতে পারবেন, এবং নতুন জিনিস শিখে আপনি এটা মাথায় রাখতে পারবেন যে নেক্সট টাইম আমার যেন এখানে এই সেম ভুলটা আর না হয়। ভুল করতে করতে আপনি যখন আপনার প্র্যাকটিস লেসন গুলো শেষ করবেন, তখন আপনার ফাইনাল টেস্টে ভালো একটা স্কোর আপনি এক্সপেক্ট করতে পারবেন। সবসময় মনে রাখবেন যে স্পিকিং এবং রাইটিং টেস্টে আপনার নিজের মতো করে কথা বলতে হবে অথবা নিজের মতো করেই লিখতে হবে। আপনি যদি খুব বেশি কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিখেন অথবা কথা বলেন, সেটাই যে আপনার মার্কস বেশি চলে আসবে এমন কোনো সম্ভাবনা নেই। আপনার কথা বলা অথবা লিখার যদি আপনার নিজের মতো না মনে হয় এক্সামিনারের কাছে, তাহলে আপনার মার্কস অটো খারাপ চলে আসবে। সবসময় চেষ্টা করবেন আপনার বেসিক ইমপ্রুভ করে নিজের অ্যান্সার নিজের ভাষায় দেওয়ার জন্য, যেন আপনার অ্যান্সার শুনে অন্য কারো এটা না মনে হয় যে আপনি আপনার বাসার বই থেকে মডেল অ্যান্সার মুখস্থ করে আসছেন। এছাড়া সবসময় মাথায় রাখবেন যে আপনি যেন প্রেশারের মধ্যে শান্ত থাকতে পারেন। এই জিনিসটা সম্ভব হলে এখন থেকেই প্র্যাকটিস করুন। কেননা আইএলটিএস পরীক্ষার দিন হঠাৎ করে আপনার মনে হতে পারে যে আপনার উপর খুব প্রেশার। আপনি কি টাইমের মধ্যে সব শেষ করতে পারবেন? এই প্রেশার যেন আপনার টেস্ট খারাপ হবার কারণ না হয়ে যায়। এই জন্য প্রেশারের মধ্যে আপনি যেন শান্ত থাকতে পারেন সেটা অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্য এই কোর্সে মোট 20টি ফ্রি ভিডিও আনার চেষ্টা করব আমরা। সেই পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন।